সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল আলম খান তার বিশ্বায়ন, ইতিহাস ও গতিধারা বইয়ে বিশ্বব্যাপী মার্কিন সামরিক আধিপত্য নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থার উপর তার প্রভুত্ব টিকিয়ে রেখেছে তৃতীয় আরেকটি পথে, সেটি হচ্ছে তার বাহুবল। এক্ষেত্রে সে সচরাচর একলা চলো নীতি অনুসরণ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিয়মাবলীর প্রতি ভ্রুক্ষেপ করে না। তার নিজের লক্ষ্য অর্জনে সে শক্তি প্রয়োগ করতে ইতস্তত করে না। ফলে ব্রেটন উডের আওতায় যে উদারনীতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেটি প্রায় ক্ষেত্রে নানা যুক্তি দেখিয়ে লঙ্ঘন করা হয়, রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়, হুমকি দেখানো হয়। ফলে আন্তর্জাতিক ব্যবস্থায় আমেরিকা নিজেই রক্ষক ও বিচারক হয়ে বসে আছে। এটি উদারনীতির পরিপন্থী হলেও জন ইকানবেরির মতো অনেকে মার্কিন আধিপত্যবাদের প্রশংসা করেছেন। পৃথিবী এককেন্দ্রিক হওয়া সত্ত্বেও তার ধারণায় আমেরিকা আজও উদারনৈতিক নীতি অনুসরণ করছে। তার প্রমাণ দেওয়ার জন্য তিনি রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার সহযোগিতার কথা উল্লেখ করেছেন। এই দুই দেশ আমেরিকার পাশাপাশি কাজ করছে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি কমিয়ে আনা। আমেরিকার পক্ষে একলা চলো নীতি বাস্তবায়ন করা অবশ্যই কঠিন নয়। প্রতিরক্ষা বাজেটের আয়তন থেকে দেখা যায় সমসাময়িক বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহুবলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। পৃথিবীর মোট মিলিটারি বাজেট হচ্ছে 1.6 ট্রিলিয়ন ডলার। আমেরিকার অংশ সেখানে 37%। প্রতিরক্ষা খাতে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে 927.6 বিলিয়ন ডলার ব্যয় করে। এখানে অন্য দেশের সঙ্গে এই ব্যয়ের তুলনা করা যায়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়েও আজকের হিসাবে চীনের সামরিক বাজেট হচ্ছে 350 বিলিয়ন ডলার। সামরিক বাজেটের দিক থেকে ভাবলে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব, তার বাজেট 87 বিলিয়ন। রাশিয়াকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে ভাবি, কিন্তু সামরিক খাতে তার ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় নগণ্য, মাত্র 167 বিলিয়ন ডলার। বাকি দেশগুলোর ক্ষেত্রে ওই একই চিত্র লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে ইংল্যান্ডের সামরিক বাজেট 73 বিলিয়ন, ভারতের 71 বিলিয়ন, ফ্রান্সের 118 বিলিয়ন, জাপানের 58 বিলিয়ন এবং জার্মানির 82.69 বিলিয়ন ডলার। এই হিসাবের অর্থ হচ্ছে সামরিক খাতে আমেরিকার বাজেট চীন, সৌদি আরব, রাশিয়া, ইংল্যান্ড, ভারত, ফ্রান্স ও জাপানের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। আর যদি বাংলাদেশের জাতীয় বাজেটের সঙ্গে তুলনা করা হয় তাহলে কেবল প্রতিরক্ষা খাতে আমেরিকা 30 কোটি মানুষের দেশ হয়ে ব্যয় করে 16 কোটি মানুষের দেশ বাংলাদেশের জাতীয় বাজেটের 100 গুণ বেশি। এ প্রসঙ্গে সামরিক শিল্প প্রতিষ্ঠানের কথা উল্লেখ না করলে নয়। সেখানে তৈরি হচ্ছে সবচেয়ে উন্নততম মারণাস্ত্র। সামরিক শিল্প প্রতিষ্ঠানের প্রথম 11টির মধ্যে 9টি আমেরিকার, 2টি ইউরোপের। এই সামরিক শিল্পই 1930 সালের অর্থনৈতিক মন্দা থেকে আমেরিকাকে উদ্ধার করেছিল। নানা দেশে যুদ্ধ বাদিয়ে বা সামরিক হস্তক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শিল্প কমপ্লেক্সকে সচল রাখতে সক্ষম হয়েছে। এতে করে তার অর্থনীতি উপকৃত হয়েছে। তাছাড়া তার মারণাস্ত্র রপ্তানি সামরিক শিল্পের বেঁচে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। এভাবে আমেরিকা তার নির্ভরশীলতার সংস্কৃতি তৈরি করে এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা মানুষের জন্য ক্ষতিকর হলেও মার্কিন কর্তৃত্ব রক্ষায় তার তুলনা নেই। যুক্তরাষ্ট্রের কোনো উপনিবেশ নেই বলে আমরা জানি, কিন্তু সেটি আমেরিকা পুষিয়ে নিয়েছে অন্য দিক থেকে। 40টির বেশি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সেগুলো উপনিবেশের চেয়েও অনেক বেশি কার্যকর। ঘাঁটিগুলোকে আমেরিকার ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হিসেবে ধরা হয়ে থাকে।
সেগুলো অঞ্চলভিত্তিক এবং একীভূত কমান্ডের অধীনে। ইউরোপীয় কমান্ডের অধীনের মোতায়েন আছে প্রায় 1,20,000 সৈন্য। এর হেডকোয়ার্টার জার্মানির স্টুটগার্ট শহরে। এর অধীনে বেলজিয়ামে আছে 1,360 জন, জার্মানিতে 17,500, গ্রিসে 635, ইতালিতে 11,000, স্পেনে 2,400, ব্রিটেনে 11,000, ভূমধ্যসাগরে 14,000 সৈন্য। প্রশান্ত মহাসাগরীয় ইউএসপিএ কমান্ডের সদর দপ্তর পার্ল হারবারে। সেখানে রয়েছে আমেরিকার প্যাসিফিক ফ্লিট এবং তৃতীয় নৌবহর। তাছাড়া সেনা উপস্থিতি রয়েছে হাওয়াইয়ে, যার সংখ্যা 28,000, দক্ষিণ কোরিয়ায় 66,000, জাপানে 37,000, অস্ট্রেলিয়ায় 1,200। মধ্যপ্রাচ্য কমান্ডের সদর দপ্তর মিশরের সিনাইয়ে। মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন ও অন্যান্য মুসলিম দেশে। আমেরিকার দক্ষিণ কমান্ডের সদর দপ্তর পানামায়। এর অধীনে পানামায় আছে 6,200 জন। আটলান্টিক কমান্ডের সদর দপ্তর ভার্জিনিয়ার নরফোকে। এর অধীনে কিউবার গুয়ান্টানামো বেতে আছে 1,640 জন। আইসল্যান্ডে 2,500 জন। আজোর দ্বীপপুঞ্জে 970 জন সৈন্য। এছাড়া ভারত মহাসাগরে রয়েছে দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি। অর্থাৎ এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চল মার্কিন নজরের বাইরে। 2001 সালের দিকে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া বিবৃতি দেখা যায় গোটা বিশ্বে আমেরিকার 68টি সামরিক ঘাঁটি আছে। যেমন উপসাগরীয় এলাকার দেশ কাতারে আছে আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে কয়েক হাজার সৈন্য মোতায়েন আছে। সৈন্যদের জন্য রয়েছে উন্নত মানের বাসস্থান এবং আরাম-আয়েশের সব উপকরণ। মার্কিন বাহিনীর আরও রয়েছে 71টি লিয়ারজেট, 13টি গালফ স্ট্রিম 1100, 17টি সেসনা সাইটেসন লাক্সারি জেট। এগুলো ব্যবহার করা হয় মার্কিন জেনারেলদের বহনের কাজে। বস্তুত বৈদেশিক নীতিতে সামরিক দপ্তর স্টেট ডিপার্টমেন্টকে সরিয়ে দিয়ে নিজের হাতে সব দায়িত্ব নিয়েছে। রোম সাম্রাজ্যে সম্রাটের ক্ষমতা ও দুর্ধর্ষতা প্রকাশ করত গ্ল্যাডিয়েটররা। তাদের মধ্যে লড়াই অনুষ্ঠিত হতো। সেখানে মূল উদ্দেশ্য থাকত মানুষের মনে ভীতি জাগিয়ে সম্রাটের ক্ষমতার মহড়া দেওয়া। একইভাবে আমেরিকা তার সামরিক শক্তি প্রদর্শন করে যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মহড়া দিয়ে। শক্তি প্রদর্শনের এই মহড়া শুরু হয়েছিল হিরোশিমা ও নাগাসাকিতে। আণবিক শক্তির ভয়াল প্রদর্শনী দিয়ে শত্রু মিত্র উভয়ের মনে আমেরিকা ভীতি সৃষ্টি করতে সক্ষম হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের ক্রান্তি লগ্নে। ভিয়েতনাম যুদ্ধের কথা মনে পড়ে। কি বিপুল শক্তি দেখিয়ে আমেরিকা চেয়েছিল ক্ষুদ্র একটি দেশকে বশীভূত করতে। আফগানিস্তান ও ইরাকের কথা ধরা যায়। সেখানেও অতিরিক্ত শক্তি প্রদর্শন করা হয়। লাখ লাখ মানুষকে হত্যা করে আমেরিকা একই উদ্দেশ্য পূরণ করতে চেয়েছে। বর্তমানে আমেরিকা ব্যবহার করছে স্মার্ট বোমা। এই বোমার লক্ষ্যবস্তুতে আঘাত করার নিখুঁত দক্ষতা বারবার প্রদর্শিত হয়েছে 2003 সালে ইরাক দখলের সময়। লে পানিজ এবং সাম গিদ্দিন বলেছেন, 1859 থেকে 1897 সালের মধ্যে আমেরিকান নেভি 5,980টি সামরিক ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এগুলোর উদ্দেশ্য ছিল আমেরিকার বাণিজ্যিক রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। দক্ষিণ আমেরিকাকে আমেরিকা 19বিংশ শতাব্দীর প্রথম দিকে নিজের অঞ্চল হিসেবে ঘোষণা করে 1950 সালে পুর্তো রিকোর স্বাধীনতার দাবিকে নস্যাৎ করা হয় মার্কিন সৈন্য পাঠিয়ে। 1951 থেকে 1953 সালে মার্কিন সৈন্য কোরিয়ায় প্রবেশ করে। 1953 সালে ইরানে নির্বাচিত মোসাদ্দেক সরকার উৎখাতে সিআইএর বিশেষ ভূমিকা ছিল। ভিয়েতনামে 1960 থেকে 1975 পর্যন্ত সামরিক হস্তক্ষেপ ইতিহাসে আগ্রাসী নীতির অন্যতম উদাহরণ হয়ে আছে। 1964 সালে পানামাতে আমেরিকা সৈন্য পাঠিয়ে পানামা খালের উপর ওই দেশের সার্বভৌমত্বের দাবি নস্যাৎ করে দেয়। 1965 সালে ইন্দোনেশিয়ায় সামরিক হস্তক্ষেপও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। সেই হস্তক্ষেপে 10 লাখেরও বেশি কমিউনিস্ট নিহত হয়েছিল। 1965-67 সালে ডমিনিকান রিপাবলিক এবং গুয়েতমালায় আমেরিকা হস্তক্ষেপ করে। কম্বোডিয়ায় 1959 থেকে 1975 সালে লাখ লাখ মানুষের মৃত্যুর সঙ্গে যুক্ত আছে মার্কিন সমরনীতি।
1981 থেকে 1990 সালে নিকারাগুয়ায় সামরিক হস্তক্ষেপের কথা আমরা জানি। 1983 থেকে 1984 সালে গ্রেনাডায় মার্কিন বাহিনী হামলা করেছিল সেখানকার বিপ্লবকে ধ্বংস করার লক্ষ্যে। 1987 থেকে 1988 সালে ইরান ইরাক যুদ্ধে ইরাকের পক্ষে মার্কিন বাহিনী হস্তক্ষেপ করে। 1989 সালে পানামায় সরকার উচ্ছেদ করার লক্ষ্যে কয়েক হাজার সৈন্য পাঠানো হয়। 1990-91 সালে ইরাকের বিরুদ্ধে আমেরিকা সৈন্য পাঠায়। 2003 সালে আমেরিকানদের ইরাক দখল করতে দেখি। 2001 সালে আফগানিস্তান, 2014 সালে সিরিয়া, ইরাক ইত্যাদি অঞ্চলে সামরিক হস্তক্ষেপ তার সামরিক ইতিহাসের কলঙ্ক হয়ে আছে। ইদানিংকালে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিশ্বের জ্বালানি ও খনিজ দ্রব্যের উপর দখল নিশ্চিত করা। প্রেসিডেন্ট রিগান ক্ষমতায় আসার 5 বছর আগে আমেরিকার নিউকনরা কমিটি অন দ্য প্রেজেন্ট ডেঞ্জার নামে একটি কমিটি গঠন করে। 61 জন ডিরেক্টরের মধ্যে সেখানে প্রধান প্রধান নিউকন অন্তর্ভুক্ত ছিলেন, যাদের অনেকেই পরবর্তী সময়ে রিগানের প্রশাসনে যোগ দিয়েছিলেন। এর মধ্যে ডোনাল্ড রামসফেল্ড, জর্জ শুলস, রিচার্ড পার্লস, উইলিয়াম ব্রিস্টল, রিচার্ড পাইন্স উল্লেখযোগ্য। ক্লিন্টনের সময় তারা প্রজেক্ট ফর অন আমেরিকান সেঞ্চুরি গঠন করেন। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের তেলের খনির উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করা। কন্ডোলিজা রাইস এবং কলিন পাওয়েল যে ডিফেন্স গাইডেন্স প্ল্যানিং তৈরি করেন, সেখানে আমেরিকার এই নীতি বাস্তবায়নের কথা আরও জোরে সোরে বলা হয়েছে। ইরাক ও আফগানিস্তান দখল করার পেছনে আমেরিকার মূল লক্ষ্য ছিল মধ্য এশিয়ায় অনুপ্রবেশ করা এবং রাশিয়ার আশেপাশে সামরিক ঘাঁটি গড়ে তোলা। আফগানিস্তান ও পাকিস্তানে আমেরিকার লক্ষ্য তেল ও গ্যাস পাইপলাইনকে মধ্য এশিয়া দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছানো। এভাবে রাশিয়া ও ইরানকে এড়িয়ে আমেরিকা তার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে। আমেরিকার মতো এককালের ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তথাকথিত উদারনৈতিক বা গণতান্ত্রিক সাম্রাজ্যবাদের তত্ত্ব তৈরি করে আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন। এই নীতির উদ্যোক্তা ছিলেন টনি ব্লেয়ারের একজন উপদেষ্টা। তার নাম রবার্ট কুপার। তার মতে নতুন সাম্রাজ্যবাদের প্রয়োজন আছে, কারণ তার আকর্ষণ ক্ষমতা আছে। এই সাম্রাজ্যবাদ দুভাবে কাজ করে। একটি হলো স্বেচ্ছাভিত্তিক সাম্রাজ্যবাদ, যারা বহুজাতিভিত্তিক রাজনীতির আবরণে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যবহার করে তার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চাই। অন্যদিকে হচ্ছে প্রতিবেশীমূলক সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ গোলযোগ বা মানবাধিকারের দোহাই দিয়ে পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ করে। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।